আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা দেখছেন ভিলেন ক্যান বি লাভার। লিখেছে মিঠুপুরি। পর্ব সংখ্যা 13। চলুন আজকের পর্ব শুরু করি। বেড সাইডে হেলান দিয়ে গুটিয়ে হাঁটু মুড়ে বসে রয়েছে এলিজাবেথ। কার্নিশ পেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জলরাশি। দৃষ্টি জানালার কাঁচ গলিয়ে বাইরে। হঠাৎ দরজা খোলার শব্দ। সামনে তাকালো এলিজাবেথ। তাকবীরকে দেখে সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। ভিতরে ভিতরে চাপের দৃঢ়তা যেন বাড়তেই আছে শুধু। তাকবীর পাশে এসে বসলো এলিজাবেথের। কিছু পর এলিজাবেথের দিকে চেয়ে থেকে তাকালো হাতে। রক্তমাখা হাত দেখে চোখ বুঝলো তাকবীর। ব্যান্ডেজ করনি কেন? এলিজাবেথ নিঃশব্দ, যেন বেঁচে থেকেও সে নৃত্য করছে অবর্ণীয় এক যন্ত্রণায় ডুবে। তপ্ত শ্বাস ফেলে তাকবীর। চোখে গম্ভীর শোক। দু হাতের আঁচলে আলতো করে তুলে নিল এলিজাবেথের কাটা হাত, যেন সে কোনো মূল্যবান বস্তু। তাকবীর যখন আসছিল সঙ্গে ফার্স্ট এইড বক্সও এনেছিল। সাবধানতার সাথে তুলো দিয়ে রক্ত পরিষ্কার করতে থাকে। কি অদ্ভুত না, একজন দুঃখ দেয় আরেকজন তা সারিয়ে দেয়। মৃদু গলায় বলল এলিজাবেথ। তাকবীর কোনো উত্তর দিল না, কেবল সাবধানে ব্যান্ডেজ করতে থাকলো। কিছু মুহূর্ত নীরবতা পেরিয়ে গেল। সময়ও থেমেছিল সুখে মূর্ছা যে। হঠাৎ এলিজাবেথ তার হাতে ঠান্ডা স্পর্শ অনুভব করে। অবচেতনভাবে সামনে তাকায়। তাকবীর মাথা নুয়ে রেখে তার কাজ করে যাচ্ছিল সমস্ত পৃথিবীকে ভুলে। ভালো মানুষ, আপনি কাঁদছেন? এলিজাবেথ অবাক হয়ে প্রশ্ন করল। এতক্ষণে গিয়ে মাথা তুলল তাকবীর। চোখ ভেজা, কাঁপছে গলা। বলল, মানুষটা আমি খুব শক্ত মনের, বুঝলে লোকেশি? কিন্তু প্রসঙ্গ যখন তুমি, তখন অল্পতেই ভেঙে পড়ি। এবার শব্দ করে কাঁদতে থাকে এলিজাবেথ। ব্যতিব্যস্ত হয়ে যায় তাকবীর। ওর অভিব্যক্তি এমন যেন সে এসবের জন্য দায়ী। কণ্ঠস্বরও তেমনই। আমাকে ক্ষমা করে দাও লোকেশি, আমি তোমাকে নিরাপদ রাখতে পারছি না। আমি পারছি না যথাযথভাবে আমার দায়িত্ব পালন করতে। এলিজাবেথ কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে রেখে কোথায় চলে যান ভালো মানুষ? আমাকে যন্ত্রণা দিতে দিতে মেরে ফেলবে। সে কারোর সুখ সহ্য করতে পারে না। তিলে তিলে শেষ করে দিবে আমাকে, সাথে আপনাকেও। শক্ত হয় তাকবীরের চিবুক। রুষ্ট গলায় বলল, কাউকে ছাড়বো না আমি। তোমাকে কষ্ট দেওয়া প্রত্যেককে শাস্তি পেতে হবে। কথাগুলো বলার সময় ওর চোখে ছিল জ্বলন্ত আগুনের লেলিহান। ভয় পেয়ে যায় এলিজাবেথ। তড়িঘড়ি করে বলল, দয়া করে কোনো ঝামেলায় জড়াবেন না, আমি একটু শান্তি চাই। আবারও নরম হলো তাকবীরের স্বর, একদম ভেঙে গুড়ে। নিজে পেলব হাত তুলে নিল এলিজাবেথের কাটা হাতে। তুমি তো আমাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছ দিন দিন। তোমার চোখে ভেসে ওঠে আমার ধ্বংসের প্রতিচ্ছবি। এসব কি বলছেন ভালো মানুষ? ভালোবাসা গোপনে থাকলে সবচেয়ে সুন্দর হয়, এ কথা জানি। কিন্তু এক জিনিস আর মনের মধ্যে ধরে রাখা আমার পক্ষে সম্ভব নয়। দিন দিন যেন তোমার মায়ায় গভীরতায় তলিয়ে যাচ্ছে। এই অনুভূতির ভার আর বইতে পারছি না। বলো তো আমি কি করব? এলিজাবেথ কোনো উত্তর দিল না, নীরবে বসে রইল। তাকবীর যথারীতি আজও তার উপর কোনো চাপ সৃষ্টি করল না, সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও। এক গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তারপর তীক্ষ্ণ পদক্ষেপে রুম থেকে বেরিয়ে গেল। এলিজাবেথ এখনো এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি শূন্য, প্রাণহীন। কিছুক্ষণ পর তাকবীর আবারও ফিরে এলো। এবার তার হাতে ছিল এক গাদা মেডিকেল ফাইল। আগের জায়গায় এসে বসে ফাইলগুলো এলিজাবেথের সামনে রাখলো। এলিজাবেথ ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে রইল ফাইলগুলোর দিকে, চোখে একরাশ প্রশ্ন। এগুলো দেখো, সব উত্তর পেয়ে যাবে। আমি তো এগুলো বুঝি না। একদম বাচ্চাদের মতো উত্তর দিল এলিজাবেথ। হাসলো তাকবীর। পরপর অবলীলায় বলে দিল কঠিন এক কথা। গলার সুর ছিল আশ্চর্য রকম সহজ। আমার হার্টের প্রবলেম আছে এলুকেশি, হার্ট ফেলিওর। আটকে উঠল এলিজাবেথ। হঠাৎ করে শূন্য শূন্য লাগতে শুরু হয়। তাকবীর গভীরভাবে
ওর মুখের অভিব্যক্তি পর্যবেক্ষণ করলো। তারপর ফাইল থেকে একটি রিপোর্ট টেনে তুলে বলল, এগুলো আমার থেরাপির সকল রিপোর্ট। তুমি জানতে চাও না মাঝে মধ্যে আমি কোথায় চলে যাই? কেন ডক্টরের কাছে গিয়েছিলাম? এজন্যই। আমার হার্টের চিকিৎসা চলছে, খুব শীঘ্রই হার্ট ট্রান্সপ্লান্ট করা হবে। কাঁপছে এলিজাবেথের গলা। কিন্তু এটা তো খুবই রিস্ক। হালকা হাসলো তাকবীর, বলল, হ্যাঁ জানি, তবে কি করব বলো? আমার যে খুব শখ তোমার সাথে বাঁচার। কাঁদছে এলিজাবেথ। আপনি আমাকে আগে বলেননি কেন? এজন্যই তো বলতে চাইনি, জানতাম বললেই হুড়হুড় করে কেঁদে কুটে একাকার করে ফেলবে। আর একটু ধৈর্য ধরো এলুকেশি, অপারেশন হলেই আমরা অনেক দূরে চলে যাব, আর কষ্ট পেতে দিব না। এত খারাপ পর্যায়ে কিভাবে গেল ভালো মানুষ? ছোট থেকেই একটু সমস্যা ছিল, তবে কয়েক বছর আগে একটা ট্রমা থেকে। তাই বলে এত বড় রোগ বাঁধিয়ে ফেলবেন? মাথা নুয়ে মৃদু হাসলো তাকবীর, বলল, তখন ভেঙে চুরমার হওয়া আমিটাকে কেউ কখনো সামলাতে আসেনি যে। নিস্তব্ধ পরিবেশ, শুধু নাকটানা শব্দ। মৃদু শব্দে হাসলো তাকবীর, ব্যথায় জর্জরিত স্বরে হেসে হেসে বলল, এই মেয়ে, কান্না করছো কেন তুমি? এলিজাবেথ ফ্যাস ফ্যাস আওয়াজে বলল, আপনার স্ত্রী হিসেবে কোনো দায়িত্বই পালন করতে পারছি না আমি। উল্টো আমার জন্য ভুগতে হচ্ছে আপনার। তোমার কাছে যেটা দায়িত্বহীনতা, সেটাই আমার কাছে তৃপ্তি, শুধু তুমি পাশে থাকায়। তোমার কাছে যেটা ভোগা, আমার কাছে সেটা কর্তব্য। নিঃশব্দে পার হলো কিছু মুহূর্ত। তাকবীর উঠে দাঁড়ালো। এলিজাবেথ মাথা তুলে ওর দিকে তাকাতেই একটা অমায়িক হাসি উপহার দিল। পরপর হেসে জানতে চাইল, ঘুম আসছে? এলিজাবেথ দুই পাশে মাথা নাড়ালো। ঠিক আছে, তবে একটু গল্প করা যাক। বারান্দায় যাও তুমি, আমি গরম গরম 2 কাপ কফি নিয়ে আসছি। শোনা মাত্র এলিজাবেথ তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গেলে আমি চোখ রাঙিয়ে দিয়ে থামিয়ে দিল তাকবীর। চুপসে গেল এলিজাবেথ। তাকবীর নিজে হসপিটালে থাকলেও রেয়ানকে রেখে যায় এলিজাবেথকে দেখে রাখার জন্য। রিচার্ড যখন আসে তখনই তৎক্ষণাৎ খবর তাকবীরের কাছে চলে যায়। অতঃপর তাকবীর কৌশলে ফাদারের মাধ্যমে রিচার্ডকে ফিরিয়ে নেয়। রিচার্ড যখন ম্যানশনে প্রবেশ করে বুঝতে পারে সবকিছুই ছিল সাজানো নাটক, তখন ওর ভিতরে ক্ষোভ আরও প্রবল হয়ে উঠল। সেজন্যই আবারও যায় এলিজাবেথের কাছে। রিচার্ড যখন এলিজাবেথকে নিয়ে যাচ্ছিল, রেয়ান ওদের দূর থেকে ওদের ফলো করে। তখন তাকবীরকে থেরাপি দেওয়া হচ্ছিল, যার কারণে রেয়ান নিজ কৌশলে ওদের পিছু যেতে থাকলো। রিচার্ড যখন এলিজাবেথকে ছুরিকাঘাত করে মাঝ রাস্তায় ফেলে চলে যায়, তখন রেয়ানি এলিজাবেথকে রেস্কিউ করে। খোলা বারান্দায় চাঁদের নরম আলোয় চারপাশ ঝলমল করছে। হালকা বাতাসে পাতার মৃদু সুর যেন রাতে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছে। এলিজাবেথ কফির মগ হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রূপালী থালার মতো গুলচাঁদে। নিজেকে কি মানুষ এভাবে এত দেখে? বুঝল না এলিজাবেথ। তাকবীর ভ্রু উঁচিয়ে কৌশলে বুঝিয়ে দিল। লাজুক হাসি দিল এলিজাবেথ। বহমান সময় পেরিয়ে যাচ্ছে নিজ গতিতে। কথার আসর জমালো এলিজাবেথ নিজে থেকেই। একটা জোকস বলুন না ভালো মানুষ। তাকবীর হাত থেকে কফির মগ ছোট টেবিলে রাখলো। রক্তব্য মুখশ্রীতে সংকোচ। না না বাবা, না, মাফ চাই, আমার জোকস বরাবরই খুবই বাজে। জিদ ধরল এলিজাবেথ। না, বলতেই হবে। ফোর্স নিঃশ্বাস ছাড়ল তাকবীর। কাইকুই করে ধরাশায়ী আওয়াজে বলল, শুরু করলাম তবে। বাচ্চা থাও চিরকাল, সিরা খাও ভেড়ার পা। চুপ! 2 হাতে কান চেপে চেঁচিয়ে উঠল এলিজাবেথ। ফিক করে হেসে দিল তাকবীর। আমি বলছিলাম আমার জোকস খুব বাজে এবং অশ্লীল। তাকবীরের দিকে চোখ ছোট ছোট করে তাকালো এলিজাবেথ। ভ্রু নাচিয়ে বলল, কিন্তু আপনাকে তো দেখতে খুবই সাদাসিধা লাগে। গলা খাসকে দিয়ে একটু ভাব নিল তাকবীর। হ্যাঁ তো ভালো মানুষকে তো ভালোই লাগবে না?
আমি নিতান্তই সুশীল সমাজের ভদ্রলোক। ভেঙচি কাটলো এলিজাবেথ। হঠাৎ করে গম্ভীর হলো ওর কণ্ঠস্বর, স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহবোধ অসীম। আচ্ছা, আপনার পাস্টে কি এমন ট্রমা ছিল? আমি জানতে চাই, ভালো মানুষ। শ্যামলা চেহারায় আধার নেমে এলো। কথা পাল্টাতে চাইলো তাকবীর। বাদ দাও, অতীত কেবল অতীত, তাকে সামনে টেনে না আনাই বুদ্ধিমানের কাজ। আমি সত্যিটা জানতে চাই, আর সেই অধিকারও কিন্তু আমার রয়েছে। অধিকার? তাকবীরের ঠোঁটে ফুটে উঠল প্রশান্তিময় হাসির অস্পষ্ট ছলকানি। অজ্ঞাতা রাজি হলো। অতি নীরের ঠান্ডা স্বরে বলতে শুরু করলো। আগে আমার বিয়ে ঠিক হয়েছিল এলোকেশে, আমার চাচাতো বোনের সাথে। এলিজাবেথের চোখে মুখে কোনরূপ আশ্চর্য কিংবা উৎকণ্ঠা দেখা গেল না, বরং আরো আগ্রহ নিয়ে জানতে চাইল। হ্যাঁ, তারপর? বেতের চেয়ারে গা এলিয়ে দিল তাকবীর। পূর্ণ দৃষ্টি আকাশে নিক্ষেপ করে বলতে শুরু করলো। ঘটনা 5 বছর আগে। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল, আর আব্বু বিয়ের ব্যাপারে খুবই তৎপর ছিলেন। তাই আর দ্বিমত না করে রাজি হয়ে গেলাম। তৃষা ছিল আমার মেঝো চাচার মেয়ে। ওদের তুলনায় আমরা অনেক সচ্ছল ছিলাম, তবে এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। ভেবেছিলাম টাকা পয়সা দিয়ে সুখ মেলে না, নিজের যা আছে তাতে সংসার চালিয়ে নেওয়া যাবে। শুধু ভাবলাম মেয়ে পরিচিত, আর আমি চেয়েছিলাম সুন্দর একটা সংসার। সম্পর্কটা পারিবারিকভাবে এগোতে থাকলো। একসময় জানলাম তৃষা আমাকে আগে থেকে পছন্দ করত। ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক হতে লাগলো। আমাদের এঙ্গেজমেন্ট হলো, একসঙ্গে ঘুরে বিয়ের শপিংও করলাম। আমার জীবনে আগে কখনো প্রেম আসেনি। তৃষার প্রতি ভালোবাসা না জন্মালেও তার প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি হয়েছিল। আমি কল্পনায় সাজাতে লাগলাম ফুল বাগানের মতো সুন্দর এক সংসার। ধুমধাম করে বিয়ের আয়োজন করলাম। মেহেদি, হলুদ সব কিছু ঠিকঠাক হলো। অবশেষে এলো সেই বিশেষ দিন। যেহেতু আত্মীয় তৃষার বাসার কাছে ছিল, সকাল থেকেই বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলাম। ঠিক তখনই খবর এলো তৃষা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ওকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। তারপর যা শুনলাম তার জন্য কেউই প্রস্তুত ছিল না। আমার সমস্ত স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গেল, আলো নিভে গেল, আর সেই দিন থেকে জীবনটা অন্যরকম হয়ে গেল। কি এমন হয়েছিল সেদিন? তাকবীর এলিজাবেথের কৌতূহল দৃষ্টির দিকে ফিরে ফিচেল হাসলো, অথচ বুকের উপর ভারী পাথর, নিঃশ্বাস আটকে আসছে। তাকবীর আবারও আকাশে দৃষ্টি নিক্ষেপ করে। বিয়ের দিন সকালে তৃষার অসুস্থতার খবর শুনে দুশ্চিন্তায় দৌড়ে গেলাম হাসপাতালে। সেখানে গিয়ে যা জানলাম তা আমার পুরো পৃথিবীটা উলটপালট করে দিল। তৃষা ছিল 2 মাসের গর্ভবতী। চমকে উঠলাম, আমরা কিছুই জানা ছিল না। পরে বুঝতে পারলাম আমার চাচা চাচি আগে সব জানতো। তৃষার প্রাক্তনের সন্তান ছিল ওটা, যে দায়িত্ব নিতে অস্বীকার করেছিল। তারা কৌশলে আমাকে এই দায়িত্বে ফাঁদে ফেলতে চেয়েছিল। ভালোবাসার নামে এই প্রতারণা আর ছলনা আমি কিছুতে মেনে নিতে পারিনি। বিয়েটা সেদিনই ভেঙে দিলাম, কিন্তু এরপর শুরু হলো এক নতুন দুঃস্বপ্ন। এই ঘটনা বাতাসের মতো ছড়িয়ে পড়ল চারিদিকে। আমি তখনও রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। যার আগে সম্মানের সঙ্গে সালাম দিত, তারাই পেছনে মুখ লুকিয়ে হাসতো, ঠাট্টা করত। তাদের সেই বিদ্রূপ হাসি আমার অস্তিত্বকেই মুছে ফেলার মতো হয়ে দাঁড়ালো। পুরুষ মানুষ বুকের গভীর যন্ত্রণা মুখ ফুটে বলতে পারে না, আমিও পারিনি। তৃষার সেই বিশ্বাসঘাতকতা, পারিবারিক প্রতারণা আর সমাজের তির্যক কথাগুলো আমাকে ভেতর থেকে গড়িয়ে দিল। আস্তে আস্তে আমি ডুবে গেলাম এক গভীর অন্ধকারে, যাকে সবাই ডিপ্রেশন বলে, আর আমি বলি নিঃশব্দ মৃত্যু। নাকটানা শব্দে তাকবীর ঘুরে তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ কাঁদছে। হাসলো তাকবীর। তুমি কান্না করছো কেন? এলিজাবেথ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনার জীবনে এত কষ্ট ছিল? তাকবীর একগাল হেসে প্রত্যুত্তরে বলল, কারণ তখন তুমি ছিলে না। এখন দেখো, আমার কোনো কষ্ট নেই। হাসছি আমি। অতীতকে আমি অতীতেই চাপা রেখে এসেছি। আপনি চাইলে বাচ্চাটার দায়িত্ব নিতে পারতেন।
যার প্রতি আমার ভালোবাসা ছিল না, কিভাবে তার এত বড় ভুল মেনে নিতাম? কিভাবে অন্যের সন্তানের দায়িত্ব নিতাম বলো? এর উত্তর নেই এলিজাবেথের কাছে। পরে কি হলো ওদের? তিশা মেয়েটি কি করেছিল? আত্মহত্যা করেছিল। বেঁচে আছে? না। আর আপনার চাচা চাচি? ওরাও নেই। মানে? এলিজাবেথের নাক টিপে দিল তাকবীর। এত কৌতূহল কেন? ওরা পরবর্তীতে ওদের সমস্ত জায়গা জমি বিক্রি করে দেশের বাইরে চলে গিয়েছে। ও, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। তাকবীর আবারও গা এলিয়ে শুলো। অদ্ভুত এক দৃঢ় গলায় বলল, সাদা চামড়ার অনেক দাম, বুঝলে লুকেশি? একজন শ্যামবর্ণের পুরুষের চাহনি যেন গভীর রাতের অন্ধকারে হারানো এক রহস্য। এই চোখের মায়ায় যে নারী ঘায়েল হয়েছে, কেবল তিনি জানেন কতটা ভয়ানক আর মোহময় সেই চাহনি। এলিজাবেথ এক দৃষ্টিতে তাকবীরের দিকে তাকিয়ে থেকে বলল, চোখে এক অপার্থিব আকর্ষণ। তাকবীর চকিতে ফিরল এলিজাবেথের দিকে। ভেতরটা কেঁপে উঠল। এলিজাবেথের গভীর চোখের ভাষা যেন সময় থামিয়ে দিল। তাকবীরের মুখে মিশে গেল বিস্ময় আর অদ্ভুত এক আনন্দের রেখা। পরপর কয়েকটি গভীর শ্বাস ফেলে মৃদুকণ্ঠে বলে উঠল, তুমি কি হয়েছ ঘায়েল আমার শ্যামকৃষ্ণ গহ্বরে? শব্দগুলো বাতাসে ঝংকার তুলল, আর সময়ের জন্য চুপ করে দেখলো তাদের। খিলখিলিয়ে হাসতে থাকলো এলিজাবেথ। সোজা হয়ে চেয়ারে 2 পা তুলে বসলো। পরপর গদগদ বচন শব্দে বলতে থাকলো, তবে এটা এতদিন একটা সিক্রেট ছিল। আপনি ছিলেন আমার কিশোরী জীবনের প্রথম ভালো লাগা। ঠিক যেমন অষ্টাদশীর শাহরুখ খানের প্রেমে পড়ে, তেমনি আপনিও আমার চোখে ধরা খেয়েছিলেন নির্বিকে, নিঃশব্দে আর গভীরভাবে। আর এখন ভালো লাগা থেকে ভালো বন্ধু, এতেই খুশি হলো তাকবীর। একসময় সে নিজেই তো বলেছিল এলিজাবেথকে তার কাছে মুক্ত মনে হতে, দ্বিধা ছাড়ে নিজের কথা বলতে। আর আজ এলিজাবেথ তাই করল। সংকোচে বেড়াজাল পেরিয়ে জানিয়ে দিল অপার্থিব এক সত্য। তাকবীরের মন ভরে গেল এই সামান্যতেই। তার চাওয়া তো খুবই সীমিত এই মেয়ের কাছে। শুধু চায় এই মেয়েটি নির্ভেজাল আন্তরিকতা আর সাহসিকতা। এই মুহূর্তে এলিজাবেথের সহজ স্বীকারোক্তি তাকবীরের কাছে এক মহাগ্র উপহার হয়ে ধরা দিল। লারা স্টপ! থামল লারা। পিছন ফিরে তাকালো কাউচে বসে থাকা জেমসের দিকে। পরপর ফোনে সময় দেখে নিয়ে তারা লাগিয়ে বলল, ডেট কি বলবে তাড়াতাড়ি বলো, আই এম গেটিং লেট। কোথায় যাচ্ছ তুমি এই ড্রেস আপে? বাবার কথায় লারা আরেকবার নিজের দিকে তাকালো। ওর পরনে অতি সামান্য জামা, যাতে শুধু লজ্জাস্থানটুকু ঢাকা। তাছাড়া শরীরের ত্বক ভাঁজ সবকিছু স্পষ্ট। লারা কপালে বিরক্তিকর ছাপ। ক্লাবে যাচ্ছি। লারা, আমি তোমার বাবা। তুমি এখন ক্লাবে কেন যাচ্ছ সেই খবর কিন্তু আমার কাছে এসে গিয়েছে অলরেডি। লারার লাপাত্তা জবাব। তো তুমি ওর আশেপাশেও যাবে না? ওকে ভালো না লাগার 2টো রিজন দেখাও তো ডেট। ও একটা ক্রিমিনাল, আর আমি ক্রিমিনালের মেয়ে। ক্রোধ তীর তীর করে বাড়তে থাকে জেমসের। কিছু বলতে যাবে তার আগে লারা কড়া গলায় বলে দিল, কনফিডেন্ট, অ্যাট্রাকটিভ, অ্যান্ড হি ইজ আ ব্যাড বয় জাস্ট লাইক ইউ। অনেস্টলি I like bad boys. But mama, I'm in love with a criminal. And this type of love isn't rational, it's physical. Mama, please don't cry, I will be alright. All reason aside, I just can't deny I love the guy. গান গাইতে গাইতে চলে গেল লারা। জেমস সোজা হয়ে বসলো, কপালে ক্রোধের ভাঁজ। সঙ্গে সঙ্গে কাউকে কল দিল। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ
মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। রিচার্ড এবং জেমস দুটি শীর্ষ গ্যাংয়ের প্রধান। একসময় ব্যবসায় পার্টনার ছিল, কিন্তু ক্ষমতা ও এলাকা নিয়ন্ত্রণে বিরোধ সৃষ্টি হলে তাদের সম্পর্ক শত্রুতায় পরিণত হয়। একে অপরের গ্যাংয়ের সদস্যদের উপর আক্রমণ চালিয়ে তারা শহরকে নিজ আয়ত্তে নেওয়ার সারাক্ষণ চেষ্টায় মেতে থাকে, আর তাদের মধ্যে এই দ্বন্দ্ব ক্রমশই গভীর থেকে গভীর হতে চলেছে। বিস্তৃত হতে থাকে রিচার্ডের ক্ষমতা, আর বাড়তে থাকে জেমসের ঈর্ষা। কয়েক বছর আগে ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক। একটা স্যাঁতসেঁতে অন্ধকার পরিত্যক্ত বেসমেন্টে ছড়িয়ে আছে ভয়ার্ত নীরবতা। মাঝখানে পড়ে আছে একজন নারীর লাশ, নিথর এবং অমানবিকভাবে বিকৃত। তার শরীরের বাকি অংশ অক্ষত থাকলেও পেটটা যেন বর্বরভাবে খোলা, আক্রোশ আর পাশবিকতার স্পষ্ট চিহ্ন। নারী ভুঁড়ি সব উল্টে বাইরে ছড়ানো, আর আশেপাশে রক্ত জমে মাটিতে লাল করে তুলেছে। লাশের পাশে একটা স্যাঁতসেঁতে কোণে হাঁটু গেড়ে বসে আছে এক নরখাদক। তার ঠোঁটের চারপাশে লাল রক্তের ভেজা, দাঁতের ফাঁকে ফাঁকে মাংসের টুকরো, চোখজোড়া অস্বাভাবিক উজ্জ্বল, যেন শিকার শেষে তৃপ্তি নিচ্ছে। আচ্ছা বস, আপনার কাছে ভালোবাসা মানে কি? রিচার্ড পরবর্তী বোতল খালাস করে দৃঢ়স্বরে উত্তর দিল, আমার কাছে ভালোবাসা মানে ওটাই যেটার কোনো অস্তিত্ব নেই। লুকাসের মুখটা একদম চুপসে গেল, যেন ফোলা বেলুন হঠাৎ বাতাস হারিয়েছে। অথচ সে তো সত্যি সত্যি সুইটিকে ভালোবাসে এবং গভীরভাবে অনুভব করে সেই ভালোবাসার শক্তি। কিন্তু রিচার্ডের কথা শুনে লুকাসের মনে ভয় গেঁথে গেল। আধারের ছায়ায় ঢেকে থাকা মুখ আরও ম্লান হয়ে উঠল। আর মায়া? রিচার্ড একই ভঙ্গিতে একই স্বরে তৎক্ষণাৎ উত্তর দিল, মানুষ মায়ায় বিভ্রান্ত হয়ে নিজেকে ধ্বংসের পথে নিয়ে যায়। বুকের ভিতর যেন বোমা বিস্ফোরণ হলো লুকাসের। তবে কি ভালোবাসা পাপ? ভালোবাসা পাপ নয়। পাপ নিজের থেকে বেশি অন্যকে ভালোবাসা। রিচার্ড আজ নিজের মধ্যে নেই, অতিরিক্ত নেশা করে ফেলেছে। এভাবে মদ রিচার্ড আগে আর কখনো খায়নি। সেই কখন থেকে একটানাভাবে মদ খেয়েই যাচ্ছে, তাই কিসব বলছে নিজেও জানে না। সজ্ঞানে থাকা অবস্থায় এর একটা প্রশ্নের উত্তরও দেওয়া তো দূর। এসব উদ্ভুত প্রশ্ন করার জন্য লুকাস হালুয়া টাইট করে দিত এতক্ষণে। লুকাসের ললাটে চিন্তার ভাঁজে ভাঁজে বিরক্ত হলো। কয়েকবার ঢুক গিলে নিল লুকাস। তাহলে কি বস একপাক্ষিক প্রেমই ভালো, যেখানে কোনো প্রত্যাশা নেই, চা পাওয়া কিংবা কষ্টের আঘাত নেই? রিচার্ড অদ্ভুতভাবে হাসল, কণ্ঠে প্রবল আত্মবিশ্বাস। কাট গলায় বলল, একতরফা প্রেম বলে কিছু নেই, থাকে শুধু ভালোবাসা। তুমি যার প্রেমে পড়বে সে এক মুহূর্তের জন্য হলেও তোমার প্রেমে পড়বে। যদি তা না হয় তবে তা প্রেম নয়, শুধুই একপাক্ষিক এক অনুভূতি, যা সম্পূর্ণতার ছায়াও হতে পারে না। রিচার্ড কায়নাত কি প্রেমে পড়েছে কখনো? প্রেম রিচার্ড কায়নাতের হৃদয়ের সাথে মানায় না। যেমন চাঁদের বিপরীতে অমাবস্যা, দুটি আলাদা পৃথিবী একে অপরকে ছুঁতে পারে না, ঠিক তেমন। মনকে একবার প্রশ্ন করেই দেখুন না। রিচার্ড এবার হেলানো থেকে সোজা হয়ে বসলো, নেশালো চোখের পূর্ণ দৃষ্টি দিল লুকাসের উপর। তার সেই গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় গলায় বলল, নেশা আমাকে তৃপ্তি দেয় লুকাস, তবে মাতাল করে না। তাই বুঝে শুনে ভেবেচিন্তে কথা বলো যে কার সামনে বলছো। শুকনো ঢুক গিলে লুকাস দৃষ্টি সরিয়ে নিয়ে দ্রুত কথার প্রসঙ্গ পাল্টে ফেলল। প্রেম ভালোবাসা রেখে ফিরে গেল নিজের বৈশিষ্ট্যে। বস, পরপর 3টে ক্যাসিনোতে ব্লাস্ট হয়েছে এই 3 দিনে। আপনি এখনো চুপ কিভাবে? আমি বলেছিলাম ওই দিনই শেষ করে দিই কুপরা গ্রুপের সবকটাকে, শুধু প্রতিদ্বন্দ্বী রাখছেন। এসি চললেও রিচার্ডের শরীরে তাপমাত্রা বাড়তে থাকে।
একে একে গায়ের কালো জ্যাকেট খুলে। দৃশ্যত বিরক্ত হয়ে সেটা পাশে কাউচে ছুঁড়ে ফেলল। ঠোঁটের আগায় একটা রহস্যময় চাপ জমেছে, চোখে এক ধরনের উন্মাদনা, মুখে খুশ মেজাজ। হাসতে হাসতে সে বলল, যুদ্ধের আসল জোর তখনই আসে যখন প্রতিদ্বন্দ্বীর সামনে থাকে। কিন্তু বস, ওরা তো বেশি বার বেড়ে গিয়েছে এখন। কোথাও যেন হাত আছে যেটা এই সব টানাপোড়েনে নিখুঁতভাবে চলাচল করছে। কুপড়াদের এখনো এত সাহস হয়নি যে তারা আমার সাম্রাজ্যে এসে আমার জিনিস ছিনিয়ে নেবে। কথার অর্ধেক মানে লুকাস আদতেও বুঝতে পারেনি, যতটুকু পেরেছে ততটুকুরই উত্তর দিল। কিন্তু কে সে? এভাবে নিজের সাজানো সাম্রাজ্যে ধ্বংসে কিভাবে এত ঠান্ডা থাকতে পারছেন? কাউচে গা এলিয়ে আয়েসি ভঙ্গিতে বসল রিচার্ড। অধর জোরে হাসি, খুবই দৃঢ়স্বরে জবাব দিল, ধ্বংসের শেষে আবার উঠে দাঁড়ানো আমি তাকে ধ্বংস করার ক্ষমতা আর কেউ রাখে না। একই সাথে দুজন অট্টহাসিতে ফেটে উঠল। সাউন্ড বক্সে গানের শব্দ যেন সেই হাসির ঝংকারে আরও জোরালো করে তুলেছে। হাসির দোলা এতই শক্তিশালী যেন বিজয়ের পূর্ব মুহূর্তে উল্লাসে মেতে উঠেছে তারা। হঠাৎ কিছু মনে পড়তেই গম্ভীর হলো লুকাসের কণ্ঠস্বর। বস, ওইভাবে যে মেয়েটাকে মাঝ রাস্তায় ফেলে আসলেন তা মোটেও ঠিক হয়নি। মেয়েটা তো এখানকার কিছু চিনে না। চিবুক শক্ত হলো রিচার্ডেরও। শক্ত গলায় বলল, তোমার কি মনে হয় ওই মেয়ে এখনো রাস্তায় পড়ে আছে? ওর উপর সর্বক্ষণ কতগুলো চোখ নজর রাখে জানো ওটা? মিয়ে গেল লুকাস। পরপর কয়েকবার ঢুক গেলে বলল, বস, আরেকটা কথা ছিল। কি? লুকাস আমতা আমতা করতে থাকলো। ফাদার আমাকে বলেছে আপনার উপর নজর রাখার জন্য। রিচার্ড হঠাৎই উচ্চস্বরে হেসে উঠল। হাসির তালে তালে তার পুরো শরীর প্রকম্পিত হচ্ছে, যেন পৃথিবীর সবচেয়ে মজার কিছু শুনে ফেলেছে। হাসতে হাসতে আকস্মিক কঠিন হলো চোয়াল। চিবিয়ে চিবিয়ে বলল, ফাদার অযথাই চিন্তা করছে। ওই মেয়ে কি আর কে? যে পিছে পড়ে থাকবো আমি? আমি রিচার্ড কায়নাত। না হাসি সুন্দর, আর না কথা। ঘোড়ার লেজের মতো লাল চুল যতটা বিরক্তিকর হওয়ার কথা ঠিক ততটাই। তারপর একটু কিছু হলেই হুড়হুড় করে কেঁদে দেয়। ওই মেয়ে আমার টাইপ কোনো দিক দিই না, কারণ দুর্বল নারী আমার পছন্দ নয়। সো আই এম পারফেক্ট ফর ইউ বেবি। অজানা অচেনা মেয়েলি কণ্ঠস্বর। দুজনেই চমকালো। রিচার্ডের প্রাইভেট লাউঞ্জে কেউ ঢুকতে পারে না। লুকাস আর রিচার্ড একসঙ্গে সামনের দিকে তাকালো। লারা ঢুলতে ঢুলতে ভেতরে ঢুকছে। তার পায়ে মাথার চুলের চেয়েও বড় হিল। রিচার্ড সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল। হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। লুকাসের চোয়াল ফাঁক হয়ে রইল। লারা অসম্ভব সুন্দরীদের একজন, আর আজ তার বিশেষ সাজসজ্জা যেন সেই সৌন্দর্যকে আরও তীক্ষ্ণ করে তুলেছে। একদম রিচার্ডের সামনে এসে থামল লারা। কিছু বলার পায়তারায় চিবুক ফাঁক করার আগেই শোনা যায় রিচার্ডের জলদগম্ভীর কণ্ঠস্বর, আই এম টেকেন। লারার অতি ফর্সা কপালে সূক্ষ্ম ভাঁজ গভীরভাবে সংকুচিত হলো। এই ছেলেকে যতটা ধরাছোঁয়ার বাইরে ভেবেছিল, এখন দেখছে সে তারও বেশি দূরের। ঠোঁট কামড়ে এক ধরনের বাঁকা হাসি ফুটল লারার মুখে, যেন তার মুখের ভেতর কোনো রহস্যময় ভাবনা খেলছে। উইথ হুম? যার লেভেলে নও তুমি। লারা অপমানকে কোনোভাবে গায়ে মাখল না। অধরের কোণে হাসি আর হাসি। এক অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে রিচার্ডের উপর থেকে নিচ পর্যন্ত দেখছিল। রিচার্ড ওকে এক আনার দামও দিল না। শক্ত চোয়ালে অন্যদিকে তাকিয়ে আছে। লারা একবার নিজের ড্রেস আপের দিকে তাকায়, যা ওর ভিতরের ক্রোধ আরও বাড়িয়ে দিল। কিছুটা ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, এতটাও সাধু পুরুষ সেজে বসো না। পুরুষ কি আসলে কোনো কন্ট্রোল আছে? সামনে অর্ধনগ্ন এক নারী দাঁড়িয়ে থাকলে তাও কি তার উপর কোনো প্রভাব পড়বে? ভুল বললাম কি? ঠিক তো? উত্তেজনা বারবার শিউরে উঠছ। আই নো ইউ আর ডেফিনেটলি ফাকড মি ইন ইউর মাইন্ড। ট্রাই মি।
লারা প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণে সবকিছু স্পষ্ট হয়ে গেল। সে যেন আকাশে চাঁদ পেয়ে গেল। এক ঝলক হাসিতে পরিবেশের তীব্র উত্তেজনা ছড়িয়ে দিল। লুকাসের দিকে চ্যালেঞ্জিং দৃষ্টি দিয়ে চোখ টিপে নাটকীয়ভাবে এগিয়ে গেল রিচার্ডের দিকে, যেন সুপার মডেল। ওর পদচারণায় পরিবেশকে আরও উত্তেজিত করে তুলছে। সাউন্ড বক্সে তখন বাজছে ফার্স্ট ক্লাস গানটাও যেন পুরো পরিস্থিতির সঙ্গে সঙ্গীতপূর্ণ। রিচার্ডও টান হয়ে বসলো, দুপা ছড়িয়ে দিয়ে ঠোঁটেও একই বাঁকা হাসি, একটা রহস্যময় ইঙ্গিত যা বুঝতে পারল না কেউ, যেটা গোপন কিছু যা ধীরে ধীরে উন্মোচন হবে। লারা ওর উন্মুক্ত হাঁটু ঠিক রিচার্ডের সবচেয়ে স্পর্শকাতর জায়গার পাশে শূন্যতায় রাখলো। কোমর ভেঙে ঝুঁকলো রিচার্ডের ওপর। দুজনের পারফিউমের ডার্ক স্মেল মিলেমিশে একাকার হয়ে চারপাশে ছড়িয়ে পড়লো। এক অদ্ভুত টান তৈরি হলো। ঝুঁকবার সাথে সাথে লারার বুকের উপরের অংশ ঝলমলিয়ে উঠল, কিন্তু রিচার্ড সেদিকে একবারও তাকালো না। সে শুধু দৃঢ় চোখে লারার চোখে তাকিয়েছিল, এক আত্মবিশ্বাসী নৃশংস দৃষ্টি। লারা ঠোঁট কামড়ে হেসে হাত রিচার্ডের শার্টের বোতামের কাছে নিল, কিন্তু রিচার্ড ওকে থামালো না, বরং নিজেই একের পর এক বোতাম খুলতে শুরু করলো। লারা কিছুটা অবাক হলেও তার চোখে কিছুটা উত্তেজনা ঝিলমিলিয়ে উঠল। এদিকে লুকাস সেদিকে দৃশ্য দেখে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছিল, শক্ত করে রাখে নিজেকে। ঘাম ছুটে যায় শরীর থেকে, অস্থির হয়ে ওঠে। তিনটা বোতাম খুলতে রিচার্ডের মসৃণ শক্তি ও সূর্যপূর্ণ শরীর ফুটে উঠল। পেশির ভাঁজ আর জিম করা বডি এক গভীর নতুন আকর্ষণ তৈরি করলো লারার মাঝে। লারা তার চোখের সামনে রিচার্ডের দৃশ্য লুকিয়ে রাখতে পারল না, গলা শুকিয়ে গেল, বারবার শুকনো ঢুক গিলতে থাকে। ওর সবটা আরও বেশি আকর্ষিত হয় রিচার্ডের প্রতি। নিজের কাঁধের অতি সামান্য চিকন ফিতা সরিয়ে দিল লারা, আরও বেশি আকর্ষণীয় হতে চেয়ে। হাঁটুর স্থান পরিবর্তন করে আরও কাছে ঘেঁষল, তবে রিচার্ডের চোখ ছিল একদম স্থির, যেন কিছুই পরিবর্তিত হয়নি। দৃষ্টি ছিল গভীর, একেবারে নিখুঁত, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। লারা এবার মুখ গুজতে যায় রিচার্ডের গলায়। লুকাস আর নিজেকে ধরে রাখতে পারছিল না, অযথা কানে ফোন ধরে সুইটি বেবি বলে জলদি অন্যদিকে চলে গেল। লারা যেই রিচার্ডের ঘাড়ে ঠোঁট লাগাতে উদ্যত হবে, ঠিক তখনই রিচার্ড ওকে শক্ত হাতে ছুঁড়ে ফেলে দেয়। লারা ছিটকে গিয়ে ধাতব মেঝেতে পড়ল, সঙ্গে সঙ্গে এক ঝটকায় পেছনে ফিরে বাঘিনীর মতো গর্জে। তবে রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে লারার দৃঢ়তা সাময়িকভাবে দমে যায়। রিচার্ড হিংস্র পশুর মতো গর্জন তুলল। দুর্বল নারী যেমন আমার পছন্দ নয়, তেমনি সস্তা চরিত্রের নারী আমার চোখের বিষ। তোর মতো মেয়েরা রিচার্ডের পায়ের নিচে থাকে। তুই এখন ঠিক তোর জায়গাতেই আছিস। তোর সৌভাগ্য যে আমাকে শোয়ার সুযোগ পাস, আর সৌভাগ্য একবারই হয়। এরই মধ্যে হঠাৎ কোথা থেকে তাকবীর ঝড়ের মতো তেড়ে এসে রিচার্ডের মুখে এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করে। রিচার্ড একটুও প্রতিরোধ করে না, ঠোঁট বেয়ে রক্ত পড়তে থাকে, যা গায়ে চাপানো শার্টে লাল দাগ সৃষ্টি করেছে। তাকবীর আজ এক হিংস্র পশু। রিচার্ডের শার্টের কলার চেপে ধরে চোখে আগুনের মতো ক্রোধ জ্বলছে, আর কথা যেন আগুনের মতো ঝরছে। তোর সাহস হলো কি করে আমার এলুকে শিখে কষ্ট দেওয়া? এত মার খেয়েও রিচার্ডের ঠোঁটে হাসি। তোর হলো কবে? আরেকটা ঘুষি মারল তাকবীর রিচার্ডের নাকে, চেঁচিয়ে বলল, ও আমার, শুধুই আমার। হতে পারে, তবে স্বপ্নে। তাকবীর আরও শক্ত করে চেপে ধরল রিচার্ডের কলার, টেনে কাছে এনে ওর মাথা দিয়ে রিচার্ডের মাথায় আঘাত করলো। আশ্চর্যজনকভাবে রিচার্ড শুধু হাসছে আজ। ফাদারের কাছে দেওয়া কথা এত সহজে ভুলে গেলি, শালার নোটকি পোলা। লারা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে এসব, আর রিচার্ডের মতো এত উগ্র মেজাজি লোক কিভাবে অন্যের হাতে মার খাচ্ছে। তাকবীরের ক্রোধ আজ কোনোভাবে কমছে না। ওর সুগভীর নিকষ কালো চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে।
বাপের বেটা হলে আমার সামনে ওকে ছুঁয়ে দেখিস। আকস্মিকভাবে রিচার্ডের চোখের রং বদলে গেল। থমকে যাওয়া মস্তিষ্ক ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হতে লাগলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এ যেন ভেঙে পড়তে চলেছে। এক ঝটকায় নিজেও চেপে ধরল তাকবীরের কলার। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে উঠল পৈশাচিক সাইকো মস্তিষ্কের ভাষায়। ভিতরে ঘুমিয়ে থাকা ভয়ঙ্কর রাগ জেগে ওঠে। গেট দ্য ফাক আউট অফ হিয়ার। তোর এই নোংরা মুখে একদম আমার বাবার নাম নিবি না। আর একবার আমার বাপকে নিয়ে কথা বললে না, ওনার কসম তোর বাপের সেটিংস নিজের হাতে সাজাবো আমি। হাসলো তাকবীর, বিশ্রীভাবে হাসলো। বিদ্রুপ করে বলল, শালা এটাই তো পারবি, কারণ নিজের বাপকে তো আর বাঁচাতে পারলি না। রিচার্ডের হাতের গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে। সংযম হারানোর দ্বারপ্রান্তে পৌঁছাতেও নিজেকে হারালো না রিচার্ড। ওই যে রিচার্ড কায়নাত মানুষের জাত না হলেও এক কথায় মানুষ। ক্রোধের তীব্রতায় মুষ্টিবদ্ধ করে রাখে হাত, যেন এক লম্ফ দিয়ে সব কিছু ধ্বংস করে ফেলবে। রিচার্ডের নীরবতা দেখে বাঁকা হাসলো তাকবীর। চিবিয়ে চিবিয়ে বলল, তোকে নষ্ট প্রমাণ করার জন্য কোনো ঘাটতি নেই আমার। তুই এমনিতেই নষ্ট। আমার কাজ এটাই, নিজের ভালোবাসা দিয়ে এলোকেশীকে জয় করা। এতে দুটো লাভ, এক ওকে নিজের করা, আর দুই তোকে হারানো। রিচার্ডের কলার ছাড়া মেরে ছেড়ে তাকবীর উদ্যত হয় চলে যেতে। তখনই পিছন থেকে ভেসে আসে রিচার্ডের কাটকাট গলা, শালা ছেঁচড়া, এটো জিনিসের প্রতি খুব চোখ দেখছে। তাকবীর পেছন ফিরে আবারও রিচার্ডের দিকে তেড়ে যেতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে লারা সামনে এসে দাঁড়ায়। এক ঝটকায় তাকবীরকে বুকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিতে থাকে। হাউ ডিয়ার ইউ মাদার ফাকার। আতর্কিতে তাকবীরের মুচড়ে ধরে লারার হাত ওকে ছাড়া মেরে দূরে ফেলে দিল। নেহাত আমি মেয়েদের গায়ে হাত তুলি না। রিচার্ড এবার ধীরে উঠে দাঁড়ালো। আশ্চর্যজনকভাবে লারার পাশে গিয়ে থামলো। হাত বাড়িয়ে দিল লারাকে উঠতে সাহায্য করার জন্য। লারা মুহূর্তের জন্য ভীষণ চমকে গেল, তবে দ্রুত নিজেকে সামলে রিচার্ডের হাত ধরে উঠে দাঁড়ালো। এরপর রিচার্ড গিয়ে টান টান ভঙ্গিতে তাকবীরের মুখোমুখি দাঁড়ালো। দুই জোড়া চোখ একে অপরের দিকে চেয়ে, তাদের দৃষ্টি আগুন চারপাশে পরিবেশেও পুড়িয়ে দিতে সক্ষম, অখাদ্য। তৎক্ষণাৎ তাকবীর আবার রিচার্ডকে আঘাত করার জন্য উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে এলিজাবেথ এসে দাঁড়ালো তাদের মাঝে। দুই হাত ছড়িয়ে দুজনের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়ায়। হঠাৎ এলিজাবেথের উপস্থিতিতে তাকবীর কিছুটা হতবাক হয়ে থেমে যায়। এলিজাবেথ কাতর দৃষ্টিতে তাকবীরের দিকে চেয়ে ইঙ্গিত করলো ঝামেলা না বাড়ানোর জন্য। পর মুহূর্তে তার চোখের দৃষ্টি কঠিন হয়ে গেল, যা সজোরে রিচার্ডের দিকে বিদ্ধ হলো। রুষ্ট গলায় বলল, খবরদার আমার স্বামীকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। তাকবীরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, থমকে গেল। লারা দূর থেকে ঘাড় কাত করে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকলো। রিচার্ডের কোনো দিকে খেয়াল নেই। ধারালো চিবুকে তাকিয়ে আছে এলিজাবেথের ব্যান্ডেজ করা হাতে। জেগে উঠল ভিতরের সাইকো মস্তিষ্ক। কে তোর হাতে ব্যান্ডেজ করিয়ে দিয়েছে? উদ্যত হয়েছিল খপ করে এলিজাবেথের হাত ধরতে। ঠিক তখনই তাকবীর পেছন থেকে রিচার্ডের বুকে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল। রিচার্ড তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে এলিজাবেথের হাতের দিকে। তাকবীরের বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠ বলল, খবরদার আমার স্ত্রীর দিকে হাত বাড়ানোর সাহস করবি না। অধর এলি হাসলো রিচার্ড। পরপর এলিজাবেথের দিকে তাকিয়ে হাসকি স্বরে বলল, বেবি কিছু বলো তোমার সোকল স্বামীকে আমাদের সেই রাতগুলো সম্পর্কে। ডিডেন্ট আই স্যাটিসফাই ইউ? হঠাৎ এলিজাবেথ এক বিস্ময়কর কাজ করে বসলো। সজোরে হাত চালিয়ে দিল গ্যাংস্টার বসের গালে। সকলে হতবাক। এলিজাবেথের ঠোঁট তীর তীর করে কাঁপছে। কান্না মিশ্রিত স্বরে চেঁচিয়ে বলল, আপনি ঘৃণারও অযোগ্য।
পরিস্থিতি আরও বিগড়ানোর আগে তাকবীর এলিজাবেথের হাত ধরে টানতে টানতে হিড় করে বেরিয়ে গেল ক্লাব থেকে। রিচার্ড এখনও নিজের হাত গালে চেপে ধরে রেখেছে, তার দৃষ্টি স্থির, চোখে অগ্নিকুণ্ড। লারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সবকিছু বুঝতে পারল। ঠোঁট চেপে একটুকু হাসি দিয়ে বিড়বিড় করে বলল, উফস, লাভ ট্রায়াঙ্গেল যুক্ত হওয়া যাক, মজা আসবে খুব। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। তখন ওদের আড্ডা শেষ হবার পরপরই তাকবীর তাড়া দেয় এলিজাবেথকে শুয়ে পড়ার জন্য। এলিজাবেথও তাই করলো, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ দরজা খোলার শব্দে উঠে দেখতে পেল তাকবীর কোথাও যাচ্ছে। তখনই এলিজাবেথ পিছু নিল তাকবীরের। তখন তাকবীরের সেই অগ্নিদৃষ্টি এলিজাবেথের কাছে ভালো ঠেকেনি। সারা রাস্তা এলিজাবেথ কোনো কথা বলেনি। হোটেলে ফিরে দরজা চাপে। তাকবীর ওর মনের অবস্থা বুঝতে পেরে আর ডাকেনি। তাকবীর রুপটপের এক কোণায় দাঁড়িয়ে ধোঁয়া উড়াচ্ছিল। তখনই পিছনে এসে দাঁড়ালো রেয়ান। বস, কি করবেন? কিছু ভেবেছেন? তাকবীর পিছন ফিরল না। নিজ কাজে অনড় থেকে জবাবে বলল, ট্রিটমেন্ট শেষ করে ফিরবো একেবারে। কিন্তু বস, দিনকে দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ফোর্স নিঃশ্বাস ফেলে তাকবীর পরপর হতাশাগ্রস্ত স্বরে বলল, চিরস্থায়ী সুখের জন্য ক্ষণস্থায়ী কিছু দুঃখ বয়ে যেতেই হবে। আর ততদিনে লড়ে যাব। রেয়ান আর বলার মতো কিছুই পেল না। পিছন ফিরে দুকদম এগিয়েও আবার ফিরল তাকবীরের দিকে। ভেতরের কৌতূহল প্রকাশ পেল বাইরে। মেমকে খুব ভালোবাসেন, তাই না বস? সামনে থেকে তাকবীরের তাৎক্ষণিক বিলম্বহীন জবাব পেল। তার আগমন ছিল সুনামির ঝড়ের মতো, যার তাণ্ডব বিষাক্ত কষ্টে ভেঙে গেল আমার একত্রিত বছরের নির্ভরযোগ্য গড়া হৃদয়। হারিয়ে গিয়েছি আমি প্রেমক গহীনে, ফিরে আসার রাস্তা আর পাইনি। কালো রাত পেরিয়ে গেছে 2 দিন। এলিজাবেথের হাতের ক্ষত কিছুটা শুকিয়েছে বটে, তবে ব্যথার টান এখনো মাঝে মাঝে মনে করিয়ে দেয় ঘটনার ভয়াবহতা। নিশি রাত, পুরো শহর নিস্তব্ধ। প্রেমিক যুগল আর নাইট ডিউটিতে কর্মরত ছাড়া সবাই গভীর ঘুমে মগ্ন। একটু অস্বস্তি লাগায় এলিজাবেথ উঠে ওয়াশরুমে গিয়েছিল। কাজ শেষে বেরিয়ে আসতেই চোখ চলে গেল সামনের জানালার দিকে। মুহূর্তে বুক থক করে উঠল, পুরো শরীর শীতল হয়ে আসে। জানলার পাশে অন্ধকারের আবরণে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকৃতি মানব। চোখের পলকে উড়ে গেল সকল ঘুম। সেই ছায়ামূর্তি আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাকালো এলিজাবেথের দিকে। স্ট্রিম লাইটের নিয়ন আলোতে উদীয়মান হলো মানবের চওড়া অবয়ব, ঠোঁটের কোণে লেপটিয়ে থাকা শয়তানি হাসি। আবার কেন এসেছেন? এলিজাবেথের কণ্ঠস্বরে প্রবল দৃঢ়তার ছাপ, নেই কোনো জড়তা ভয়। বলিষ্ঠ কায়া নিম্নগামী কদমে সামনে এগোয়, যেন বিন্দু পরিমাণ তাড়া নেই। আজ সময় শুধুমাত্র এই মুহূর্তের জন্য ধার্য করা। সিগারেটের ধোঁয়ায় পুড়ে যাওয়া কালচে ঠোঁট এলিয়ে অদ্ভুত হাসি দিল রিচার্ড, যেই হাসিতে নেই কোনো কোমলতা। তর্জনী থেকে করে পরপর অনামিকা পর্যন্ত আঙ্গুলি তুলতে তুলতে নাটকীয় ভঙ্গিতে পুরুষালী হাসকি স্বরে বলল, 3 reason, রেড রেড রেড, মাই ফাকিং ডার্ক রেড। সেদিন ক্লাবের ঘটনার পর থেকে এলিজাবেথের মনে রিচার্ডের প্রতি ঘৃণা থেকে তিক্ততা আরও গভীর হয়ে ওঠে। ওর অবচেতন মন কিছুতেই মেনে নিতে পারছিল না একজন মানুষ এতটা নিষ্ঠুর আর কুৎসিত কিভাবে হতে পারে। এলিজাবেথ ভালো করে জানতো সে চাইলেও রিচার্ডকে থামাতে পারবে না, কারণ
রাজার রাজ্যে সর্বোচ্চ ক্ষমতা রাজারই ভোগ করে। তিক্ততায় ভরা কণ্ঠে এলিজাবেথ তিরিক্ষি মেজাজে বলল, তো আমার কাছে কেন আসলেন? কি চাই? রিচার্ড খুবই দৃঢ় কদমে আরেক পা বাড়ালো। অধরকুন এক পাশে এগিয়ে বলল, জাস্ট ফর আ 20 মিনিট ফ্রেন্ডস কিস। চোয়াল শক্ত হয়ে দাঁত চেপে ধরল এলিজাবেথ। গমগমে গলায় বলল, এক্ষুনি বেরিয়ে যান অসভ্য লোক। রিচার্ডের আজ খুব খুশমেজাজ। ঠোঁট কামড়ে হেসে বলে, সভ্য আমি কখনোই ছিলাম না মেরি জান। ওকে, কিস লাগবে না, আমায় একটু আদর করো। চমকপ্রদভাবে এলিজাবেথ রিচার্ডের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই ধীরে ধীরে রিচার্ডের অবয়বটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। না, রিচার্ডের চোখে কোনো চিহ্ন নেই নেশার। তবে এইমাত্র বলল যে জান। এলিজাবেথ নিজের কানে বিশ্বাস করতে পারছে না কোনোভাবেই। হয়তো তার শ্রবণ শক্তিতেই কিছু ভুল হচ্ছে, এমনটা ভাবতে লাগলো। কিন্তু ঠিক তখনই রিচার্ডের কথার ঝংকারে এলিজাবেথের ভাবনা সুতো ছিল। দ্বিতীয়বারের মতো অবাক হয়ে গেল, কারণ এবারও এলিজাবেথের কাছে কিছুই পরিষ্কার হচ্ছিল না। এলিজান। এলিজাবেথ অবাক হয়ে হুজুগেই উত্তর দিয়ে দিল, আমাকে আদর করো। এতক্ষণে গিয়ে সম্বিত ফিরে পায় এলিজাবেথ। নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কথা বলতে গিয়েও আটকে যাচ্ছিল শব্দগুলো গলায়। শুষ্ক ঢোক গিলে কোনো রকমে বলল, আপনি কি আজ কিছু খেয়েছেন? রিচার্ড পকেটে হাত ঢুকিয়ে ক্রমে ক্রমে ধীরগতিতে এগিয়ে আসতে লাগলো। পিছাতে থাকলো এলিজাবেথ। পিঠ গিয়ে ঠেকলো দেয়ালের সাথে। নড়াচড়া আর জায়গা নেই বুঝতে পেরে কেঁপে উঠল এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের অতি সান্নিধ্যে এসে দাঁড়ালো। কিছুটা ঝুঁকলো আড়ষ্ট এলিজাবেথের উপর, যার কারণে লম্বা চুলগুলো নিচের দিকে ঝুঁকে পড়ল। এলিজাবেথের চোখ জুড়ায় আতঙ্ক। বিরতিহীনভাবে কাঁপছে চোখের পাতা। নাকের ডগায় পাড়ি খাচ্ছে রিচার্ডের পারফিউমের স্মেল। এলিজাবেথ নিঃশ্বাস আটকে রাখলো। এই গানে ওর নিজেকে মাতাল মাতাল লাগে। আকস্মিক রিচার্ড গ্রীবা বাঁকিয়ে বাগাল এলিজাবেথের দিকে করে দিল। কিস মি রাইট দেয়ার। রিচার্ডের আচরণ আজ খুবই নরম, যা বারবার প্রতিবার বিস্মিত করছে এলিজাবেথকে। রিচার্ডের চোখের পাতা একবারও পড়ছে না, কপালের রগগুলো টান টান হয়ে। তবে মুখভঙ্গি অত্যন্ত ঠান্ডা, শান্ত নদীর ন্যায়। এলিজাবেথ কাঁপা কাঁপা স্বরে বলল, মানে? চকিতে রিচার্ডের মুখ গহ্বরের রূপান্তর ঘটল। মুখের রং রাগে লাল হয়ে উঠল। নীল চোখ দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। গলার স্বর এতটাই তীক্ষ্ণ হয়ে উঠল যে মনে হলো প্রতিটি শব্দ ছুরির মতো কেটে যাচ্ছে বাতাস। আকস্মাৎ ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের কণ্ঠনালী চেপে ধরল। শক্ত হাতে শূন্যে তুলে নিল এলিজাবেথকে। অভ্যন্তর শিউরে এলিজাবেথের। নিঃশ্বাস আটকে এলো। হাত পা ছটফট করতে লাগলো মুক্তির জন্য। রিচার্ড রুক্ষ কর্কশ্বরে অযাচিত এক অনর্থক হাসি হেসে চাপা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, এ গালে হাত তোলার সাহস দেখেছিলি না? তোর কপাল নিতান্তই ভালো যে এখনো মাটির উপরে হাঁটছিস। অন্য কেউ হলে এতক্ষণে 3.5 হাত মাটির নিচে জায়গা পেত না। ভুল বললাম, স্থান হতো কোনো নোংরা নর্দমার। জড় শৌচেরা খুপলে খুপলে খেত হাড় মাংস, আর তাতেও শান্তি না পেলে সেই অবশিষ্টটুকু ছাই করে উড়িয়ে দিতাম। রিচার্ডের মুঠোয় এলিজাবেথের গলা আটকা। নিঃশ্বাস যেন দূর আকাশে কোনো অধরা স্বপ্ন। ফুসফুসে বাতাস নেই। বুকের ভিতর জ্বলন্ত শূন্যতা পড়ছে। চোখের সামনে সবকিছু ধূসর হয়ে যাচ্ছে। জীবনের স্পন্দন ধীরে ধীরে স্তব্ধ। অথচ মনের এক কোণে বেঁচে থাকার ক্ষীণ আশা তখনও কাঁপছিল। সেই ক্ষীণ আশাও এলিজাবেথের কাছে বিষাদের ন্যায় ঠেকছে। সহসাই হাঁপাতে হাঁপাতে বলল, তবে আমি বা কেন ব্যতিক্রম হলাম? মেরে ফেলুন না আমাকে অন্যদের মতো। আরও রক্তিম
হতে থাকে রিচার্ডের চেহারা। রুষ্ট কণ্ঠে দাঁতে দাঁত পিষে বলল, কারণ তোর সাথে আমার এখনো হিসেব বাকি। তুই পাপ করেছিস, আর সেই পাপের শাস্তি তোকে জীবনভর তাড়া করে ফিরবে। অস্পষ্টতায় কেঁদে বলল এলিজাবেথ। কি পাপ ছিল আমার? গলা ছেড়ে চেঁচালো রিচার্ড। আমার সামনে পড়া, আমার দহনশীল সত্তার দাবানল জ্বালিয়ে দেওয়া, আমার চোখে ধরা দেওয়া, আমার বদ্ধ পৃথিবীতে আগুনের মতো বিস্ফোরণ ঘটানো। এলিজাবেথ আর কিছু বলতে পারে না। রিচার্ডের হাত আটকে থাকা ওর গলা থেকে শ্বাস ফুরিয়ে যাওয়ার অনুভূতি। এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে যায়। যখন এলিজাবেথের চোখ উল্টে আসে ঠিক তখনই রিচার্ড ওকে ছেড়ে দিল। এলিজাবেথ আর নিজের শরীরকে সঙ্গত করতে পারল না। থপ করে ধাতব মেঝেতে বসে পড়ে। বুক চিরে বেরিয়ে আসে অসহায় শ্বাস। ঠোঁটের মাছ দিয়ে একটানা নিঃশ্বাসের শব্দ। গালের উপর পানি গড়িয়ে গড়িয়ে জলবিন্দু পথ ধরে অভ্যন্তরীণ যন্ত্রণার চিহ্ন হয়ে নিচে পড়ে। রিচার্ড এক হাঁটু মুড়ে এলিজাবেথের সামনে বসে। চোখে রাজার মতো তীক্ষ্ণ দৃষ্টি, যেন সে রাজা আর এলিজাবেথ এক কৃতদাসী। রিচার্ড এলিজাবেথের ভেজা চিবুক শক্ত হাতে ধরে উপরে তুলে। এলিজাবেথ ভেজা ঘৃণিত চোখে রিচার্ডের দিকে তাকায়। কিস মি রাইট দেয়ার, শক্ত গলায় শাসিয়ে বলল রিচার্ড। এলিজাবেথ নিস্তব্ধ। ক্রোধের আগুন জ্বলে ওঠে রিচার্ডের। আবারও চিবিয়ে চিবিয়ে বলল, তোর আঘাতের জায়গা তুই এখন আদরে আদরে ভরিয়ে দিবি, মরে গেলেও না। এলিজাবেথের ভেজা গলায় শক্ত জবাব। ফিচেল হাসলো রিচার্ড, অদ্ভুতভাবে মাথা ঘোরাতে ঘোরাতে। মুখে কিছু বলল না। পকেট থেকে ফোন বের করে ধারণকৃত একটা ভিডিও তুলে ধরে এলিজাবেথের সামনে। স্ক্রিনে চোখ রাখতে শিউরে ওঠে এলিজাবেথ। ভিডিওতে তাকবীরের হাসপাতালের সামনে দৃশ্য। সারি কালো মার্সিডিজ দাঁড়িয়ে আছে। একটি গাড়ির সামনে দরজা খোলা। লুকাস ফ্রন্ট সিটে আধশোয়া ভঙ্গিতে বসে আছে, হাতে একটি মরণশীল অস্ত্র। ক্যামেরা যখন লুকাসের মুখে জুম করলো তখন লুকাস ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি টেনে চোখ টিপল। আর ঠিক সেই মুহূর্তে ফোনের পেছন থেকে রিচার্ডও একইভাবে চোখ টিপল। এই দৃশ্যের প্রত্যেকটি মুহূর্ত কিছুর পূর্বাভাস লুকিয়ে আছে। এলিজাবেথের বুকের ভিতর হিম শীতল এক অনুভূতি ছড়িয়ে পড়ল। দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না। নিমিষে এলিজাবেথের ভেতরের তেজ স্নিমিত হতে দেখে রিচার্ডের ঠোঁটের কোণে এক তৃপ্ত হাসি ফুটল। কোনো কথা না বলে আবারও গাল বাড়িয়ে দিল এলিজাবেথের দিকে। এলিজাবেথ বুঝতে পারল তার প্রতিটি প্রতিরোধ এখন ভঙ্গুর, সম্পূর্ণভাবে রিচার্ডের ইচ্ছায় বন্দী। গলায় জমাট বাঁধার দলা শক্ত ঠুক গিলে ভিতরে ঠেলে দিল এলিজাবেথ। তবুও ঠোঁট বারবার ভেঙে আসছে। বুক ধকধক করছে। শ্বাস আটকে প্রকম্পিত শরীর অগ্রসর হলো রিচার্ডের গালের দিকে। তুলতুলে নরম ঠোঁট আলতো করে ছুঁয়ে দিল রিচার্ডের গালের কাটা দাগে। মুহূর্তে রিচার্ড পিছন থেকে এলিজাবেথের মাথা খপ করে চেপে ধরল। কোনো ভূমিকা ছাড়াই নিজের কালচে উষ্ণদয় মিশিয়ে দিল এলিজাবেথের তুলার মতো নরম উষ্ঠে। এলিজাবেথের চোখের পানি বড় বড় হয়ে যায়। শরীর ছটফট করতে থাকলো মুক্তির জন্য। এলোপাথারি খুশি বসাতে শুরু করলো রিচার্ডের পাথরের মতো শক্ত বুকে। কিন্তু রিচার্ড ছিল অটল তার নিটল অভিপ্রায়ে। রিচার্ডের ঠোঁট ক্রমশ গভীর থেকে গভীরতর হতে থাকলো এলিজাবেথের ঠোঁটের ভাঁজে। এক অদ্ভুত দক্ষতায় সে তার রাজত্ব বিস্তার করতে থাকলো। শ্বাস প্রশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল দুজনের। যেন দেহের সীমারেখাগুলো মুছে গেল এক মুহূর্তে। রিচার্ড শেষমেশ এলিজাবেথকে ছাড়ল, তার ইচ্ছার উগ্র প্রকাশ মিটিয়ে। ঠোঁটের উপর চালিয়েছিল শুধু চুম্বন নয়, দাঁতের দাগও। এলিজাবেথের ঠোঁট ফুলে ওঠে। দুহাত দিয়ে ঠোঁট চেপে ধরে হাঁপাতে থাকে। রিচার্ডের জিভ আর ঠোঁটের নির্মম দখলে শ্বাস নিতেও ব্যর্থ হয়েছিল এলিজাবেথ। ঠোঁটের জ্বলন্ত ব্যথা ছড়িয়ে পড়ে, যেন আগুন ছুঁয়ে গেছে। রিচার্ড একপাশে সরে এসে হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছতে থাকে। তেরছা দৃষ্টিতে এলিজাবেথের দিকে তাকায় এক পলক। হাতের পিঠ সিক্ত হলো তাজা রক্তে। রিচার্ডের ঠোঁটে রক্তের দাগ দেখে বোঝা গেল এলিজাবেথও চুপ থাকেনি। নিজের ক্ষোভের
প্রতিশোধ নিতে ঠোঁটে গভীর দন্ত চিহ্ন বসিয়ে দেয়। নীরবে ঠুকরে কেঁদে ওঠে এলিজাবেথ। আমি এতিম, তাই এমন করছেন আমার সাথে না? আমি দুর্বল, এজন্য এত কষ্ট দিচ্ছেন? একদম মিহি গলায় বলল এলিজাবেথ। রিচার্ড ভ্রুজোড়া কুঁচকে ফিরে তাকালো ক্রন্ধনরত এলিজাবেথের দিকে। পরপর কিছুটা বিরক্তিমাখা স্বরে বলল, পুরুষের সতীত্বের যদি কোনো দাম থাকতো তাহলে বিশ্বাস করো এলিজাবেথ, তুমি আমাদের ফার্স্ট নাইটের পরপরই কোটিপতি হয়ে যেতে। নিজেকে এতিম বা দুর্বল বলে ছোট করতে না। তবে এটাও ঠিক, তুমি মোটেও কোনো অবলা সবলা নারী নও, বরং সাহসী আর বেপরোয়া। ঠিকই, আমার এতদিনের গর্ভ, আমার একত্রিত ভার্জিনিটি ছিনিয়ে নিলে। কি দিনকাল এলো রে। ছেলেরা যেন এখন খোলা আমানত, আর মেয়েদের লজ্জা রিলসের লাইকের মতো সময় বুঝে উঠাও। অটোমেটিকলি কান্না থেমে গেল এলিজাবেথের। রিচার্ডের দিকে ফিরল ওর বিস্মিত চোখ জোড়া। শুকনো গলায় বলল, সত্যি করে বলুন তো, কিছু কি খেয়েছেন আজ আপনি? খেয়েছি তো, দুষ্টু পানি। রিচার্ডের অজানা কণ্ঠস্বর, স্বরে রাগ নেই তবুও গম্ভীর। এলিজাবেথ বুঝতে পারল না, বলল, ওটা আবার কি? ওই যে তোমার মুখের ভিতরে থাকে যে, মাত্রই টেস্ট নিলাম, যেটার এতটাও স্বাদ না, মুভিতে যতটা বাড়িয়ে বাড়িয়ে দেখায়। ফ্যাবাচাকা খেয়ে গেল এলিজাবেথ। কষ্ট লজ্জা সব কিছু মিলিয়ে আবারও কান্না করতে থাকে। শক্ত গলায় ধমক দিল রিচার্ড, এই মেয়ে, এভাবে মরা কান্না করছো কেন? বিধবা হয়ে গিয়েছ? কানা হয়ে গিয়েছ নাকি? জলজন্ত মানুষকে মৃত বানিয়ে ফেলছ? এলিজাবেথ এবার ধরেই নেয় রিচার্ড পাগল হয়ে গিয়েছে। আকুতি ভরা টলটলে চোখে চেয়ে বলল, আপনি পাগল হয়ে গিয়েছেন, দয়া করে পাবনা যোগাযোগ করুন, ওরা ওদের রোগীকে এসে নিয়ে যাক, আমাকে একটু মুক্তি দেখ। আবারও ধমক দিল রিচার্ড, চুপ। পরপরই খুবই হতাশাগ্রস্ত স্বরে আওড়ায়, বুকারেট। এলিজাবেথের মাথায় বারবার শুধু তাকবীরের কথাই ঘুরছে। ভাবতে বুকের ভিতর শক্তিশালী চাপ অনুভূত হচ্ছে। চোখ জোড়ায় অসহায়ত্ব ভরা নিস্তেজ স্বর, দয়া করে ওনাকে কিছু করবেন না। আপনার শত্রুতা তো আমার সাথে না, আমাকে মেরে ফেলুন। মানুষটা অসুস্থ, ওনাকে সুস্থভাবে বাঁচতে দিন দয়া করে। আবার বিরক্তিতে চ উচ্চারণ করে রিচার্ড। চিবে চিবে বলল, তোমাকে একদিন আমার পুরনো জুতার কালেকশন দেখাবো, যেটা পছন্দ হবে ওইটা দিয়ে গালে বসাবো। অপমানের নাক মুখ কুচকে ফেললো এলিজাবেথ। হঠাৎ করেই মাথায় এলো রিচার্ড নিশ্চয়ই তাকে ভয় দেখাতে চেয়েছে, না হয় লুকাস হসপিটালের বাইরে কেন থাকবে? তাদের রাজ্যে ধ্বংসযজ্ঞ চালাতে কোনো সময়ের প্রয়োজন পড়ে না। তাদের সাম্রাজ্য এতটাই শক্তিশালী। ভাবনার টান পড়ল রিচার্ডের গম গম স্বরে, এই মেয়ে, চুলের এই অবস্থা কেন? আছড়াও না। মেয়েদের নিজেদের প্রতি যত্ন, সাজগোজ সবকিছুই তাদের মানসিক শান্তির প্রতিফলন। এলিজাবেথ এই কয়েকদিনে টানাপুরাণে নিজের প্রতি কোনো যত্ন নিতে পারছে না। সমস্ত অনুভূতি যেন এক জটিল দোলাচলে আটকে গেছে। তপ্ত শ্বাস ফেলল এলিজাবেথ। নাক মুখ কুচকে গদগদ পচন শব্দে বলল, একটু মানসিক শান্তি দিন দয়া করে। শুধু মাথার কেন, সব চুল আছড়াবো। রিচার্ড ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে দেখলো এলিজাবেথকে। কয়েক সেকেন্ড পরপর ঠোঁট কামড়ে হেসে উঠে দাঁড়ায়। টান পড়লো এলিজাবেথের হাতে। চমকে রিচার্ডের হাতের দিকে তাকায় এলিজাবেথ। রিচার্ডের গম্ভীর গলা, চলো হেল্প করছি। ওকে টেনে বাথরুমের দিকে নিয়ে যেতে থাকলো রিচার্ড। চোয়াল ফাঁক হয়ে গেল এলিজাবেথের। পা শক্ত করে রাখে খাতক মেঝেতে। আরে আরে, কি করছেন? আপনি কি পাগল হয়ে গিয়েছেন? ছাড়ুন, হাত ছাড়ুন। আচ্ছা আচ্ছা, আছড়াবো আমি চোর। ছেড়ে দিল রিচার্ড। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। রিচার্ড আবার গিয়ে খুব আয়েসিভাবে বসলো বেডে। বিছানায় গা এলিয়ে দিয়ে হাসকি বলছে বলল, শুনলাম তোমার স্বামী বাড়িতে নেই, তাই ভাবলাম একটু এসে সঙ্গ দেই। এলিজাবেথ দূরে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে রিচার্ডকে। কাঁধ হয়ে শোয়ার জন্য ঘাড়ের চুলগুলো এক সাইডে সরে যায়। এলিজাবেথের পূর্ণ দৃষ্টি রিচার্ডের ঘাড়ের ধনুকের তীরের সেই ট্যাটুতে। আবারও ভিজে এলো চোখ।
অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। যেমন দুঃখের নির্দিষ্ট মেয়াদ নেই, তেমনি তা সবার কাছে অপছন্দের, এমনকি ঘৃণিত। এলিজাবেথের ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাকেও হেসে উড়িয়ে দিল রিচার্ড। শূন্যের দৃষ্টি নিক্ষেপ করে ভাবলেশীন ভাবে বলল, দুঃখ পাইলে মানুষ পাথর হয়ে যায়, আর আমি হয়েছি নষ্ট। ভাগ্যিস আপনি কষ্ট দিয়েছিলেন, না হলে কখনো আমি বুঝতেই পারতাম না যে কষ্টের পর একদিন এতটা গভীর শান্তিপূর্ণ সুখ আসে, যা আমাকে শিখিয়ে দিয়েছে জীবনের আসল মর্ম। এলিজাবেথ এই কথাটা রিচার্ডকে জ্বালানোর জন্য বলল, আদতেও গায়ে মাখল না রিচার্ড। সাবলীলভাবে উঠে দাঁড়ায়, গুড গুড পায়ে এসে দাঁড়ায় এলিজাবেথের সামনে। নিজের কুটিল হাতে তুলে নিল এলিজাবেথের হাত। এলিজাবেথের দৃষ্টি স্থির, তেমনিও শূন্য অভিব্যক্তি। কোটের পকেট থেকে রুমাল পেঁচানো একটা বস্তু এলিজাবেথের হাতের মুঠোয় দিল রিচার্ড। অতঃপর অদ্ভুত এক দৃঢ়স্বরে বলল, মানুষের যত্ন পাও এক ধরনের রিজিক। তোমার কপালে যতটা লেখা আছে ঠিক ততটাই পাবে, না কম না বেশি। থেমে, আই এম ভেরি কোল্ড, ইমোশনলেস অ্যান্ড সাইকো টাইপ অফ পারসন। ইউ আর লাকি অফ ইট টার্নস সফট ফর ইউ। সঙ্গে সঙ্গে রিচার্ড জানলা দিয়ে লাফ দিল। এলিজাবেথ ছুটে গিয়ে বিছানার উপর হয়ে পড়ল। রুমালে কি ছিল তা দেখারও প্রয়োজন বোধ করল না। বালিশের নিচে রেখে নিজের ভাঙ্গা পৃথিবীর ভারে অঝরে কাঁদতে শুরু করলো। জীবনটা যেন মাঝ সমুদ্রে আটকে গেছে, চারপাশে শুধু পানির বিশালতা, কিন্তু বাঁচার কোনো উপায় নেই। সাঁতার জানে না এলিজাবেথ, অথচ এখানেও থাকতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে, কিন্তু ঝাঁপ দিলে নিশ্চিত মৃত্যু। জীবন কি সত্যি এমন, যেখানে বাঁচা ও যন্ত্রণা আর মরাও মুক্তি নয়? আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।